আজকে আমাদের টপিক থাকবে S3 storage. S3 storage stands for Simple Storage Services. See, in AWS, we have different types of storage. যদি আমরা স্টোরেজটা দেখি, ঠিক আছে, AWS স্টোরেজের মধ্যে AWS স্টোরেজের মধ্যে একটা স্টোরেজ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে EBS, ইলাস্টিক ব্লক স্টোর, রাইট? ইলাস্টিক ব্লক স্টোর ওয়াজ উই স যখন আমরা ভলিউমস নিয়ে পড়ছিলাম। দিস ইজ ওয়ান টাইপ অফ স্টোরেজ। আর একটা স্টোরেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল S3 স্টোরেজ। S3 স্টোরেজের পরে ফিউচারে আমরা দেখবো আরেক ধরনের স্টোরেজ, দ্যাট ইজ কল EFS স্টোরেজ, ইলাস্টিক ফাইল সিস্টেম স্টোরেজ। তো টুডেজ ডিসকাশন আজকে যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে S3 স্টোরেজ, রাইট? তাহলে ওয়াইড ভ্যারাইটি অফ স্টোরেজ আছে এবং প্রতিটা স্টোরেজেরই নিজস্ব নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ইলাস্টিক ব্লক স্টোরেজ যেটা ছিল, এটা আমি কি বলেছিলাম, দিস ইজ মাই ব্লক লেভেল স্টোরেজ। ব্লক লেভেল স্টোরেজ মানে হচ্ছে সেই স্টোরেজটা যেখানে আমরা আমাদের ফাইল সিস্টেমকে ইনস্টল করতে পারি, where we can install our file system and also we can boot our devices, যেখান থেকে আমরা সিস্টেম ফাইলকে বুট করতে পারি। এবার S3 স্টোরেজটা কিরকম? S3 স্টোরেজটা হচ্ছে অনেকটা আমাদের গুগল ড্রাইভের মতো। তো এটাকে আমরা কি বলি, উই কল দিস অবজেক্ট লেভেল স্টোরেজ, বা গুগল ড্রাইভকেও যদি আমরা বলি, এটাকে বলা হয় অবজেক্ট লেভেল স্টোরেজ। বুঝিয়ে দিই, আগামী দিনে এটা আরেকবার ভিডিওটা দেখলে বা নিজে একটু ভাবলে পরে ডিফারেন্সটা নিজে বোঝা যায় যে ব্লক লেভেল স্টোরেজ কি আর অবজেক্ট লেভেল স্টোরেজ কি। অবজেক্ট লেভেল স্টোরেজ মানে হচ্ছে ইট ইজ আ স্টোরেজ ওয়্যার উই ক্যান স্টোর এনি টাইপ অফ অবজেক্ট, ওয়্যার উই ক্যান স্টোর এনি বাইনারি ডেটাস। কেন আমি এনি বাইনারি ডেটা বললাম? যে কোনো বাইনারি ডেটাকে আমরা স্টোর করতে পারি, অ্যাজ বিকজ আমার বাইনারি ডেটা মানে কি, আমার একটা, আমি যদি চাই আমি ওখানে কোনো ওয়ার্ড ডকুমেন্ট স্টোর করতে পারি, আমি যদি চাই আমার গুগল স্টোরেজে কোনো এনি টাইপ অফ ফাইল আই ক্যান স্টোর, আমার কোনো মুভি স্টোর করতে পারি, আমার কোনো পিকচার স্টোর করতে, অত অল আর বাইনারি ডেটা। বাট গুগল ড্রাইভকে আপনি কখনো আপনার বুটেবল ভলিউম হিসেবে ইউজ করতে পারবেন না। যে আমি গুগল ড্রাইভটাকে কোনো একটা লিঙ্ক দিয়ে পরে আমি আমার সিস্টেমে কানেক্ট করলাম আর সেখানে দিয়ে পরে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করবো, দ্যাট ক্যান নট বি ডান। তো যেহেতু আমরা ওখানে শুধুমাত্র বাইনারি ডেটা স্টোর করি, দ্যাট ওয়াই উই কল দিস অ্যাজ আ অবজেক্ট লেভেল স্টোরেজ। ইএফএস আমরা ইএফএস এর সময় বুঝবো। তো আজকালকার দিনে যে কোনো কোম্পানি আপনি দেখবেন সবাই কিন্তু ক্লাউড স্টোরেজ প্রোভাইড করছে। ইভেন ইফ ইউ বাই আ মোবাইল ফোন, যদি আপনি কোনো মোবাইল ফোন পারচেস করেন অফ এনি ব্র্যান্ড, সেও নিজস্ব একটা ক্লাউড স্টোরেজ আপনাকে প্রোভাইড করে। আপনার যদি এরকম কোনো মোবাইল ফোন আছে, সাপোজ নট অনলি আইফোন, ঠিক আছে, আইফোন বাদ দিয়ে পরেও যদি আমরা বলি যে কোনো, আপনি যদি স্যামসাং এর কোনো মোবাইলকে ইউজ করেন অর এনি আদার ব্র্যান্ড, তো আপনার কি হবে, আপনার দেখবেন আপনার মোবাইলে যা ডকুমেন্টস আছে সেটা অটোমেটিক স্যামসাং এর নিজস্ব একটা ক্লাউড স্টোরেজে কি হচ্ছে, ওটা সিঙ্ক হচ্ছে। যদিও দ্যাট ইজ আ সেপারেট কনসেপ্ট বিটুইন দ্যাট, কেন আজকের দিনে আমি আপনাকে বলে দিই, আজকের দিনে কোনো ডেটাই এরকম নেই যে ডেটাটার এভিডেন্ট রাখা হয় না। আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, আপনি যদি আপনার মোবাইলে একটা পিকচারও যদি ক্লিক করেন, ঠিক আছে, আর আপনি যদি আপনার মোবাইলটা সেভ নাও করেন, তাও ওটা কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো লোকেশনে সেই পিকচারটা কিন্তু, যেটা আপনি ক্লিক করেছেন, সেটা কিন্তু সেভ থেকে যায়। তো দ্যাটস আ সেপারেট ইস্যু, যেটা আমি বললাম। কিন্তু আমি যেটা এখানে বলছি যে আহ, এবার আপনি যদি স্যামসাং এর একটা মোবাইল ইউজ করছেন, এবার মোবাইলটাকে আপনি আপগ্রেড করলেন, ইউ ওয়েন্ট ফর আলাদার হাই রেঞ্জ স্যামসাং মোবাইল, আপনার স্যামসাং মোবাইল পছন্দ, আপনি একটা অন্য স্যামসাং এর মোবাইল কিনলেন। যখন নতুন মোবাইলটা কিনবেন, যখন ওখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন, তখন দেখবেন পুরোনো মোবাইলের যা যা আপনার স্টোর ছিল সব নতুন মোবাইলে কিন্তু অটোমেটিক সিঙ্ক করে গেছে। তো এটা সিঙ্ক কি করে করে? দিস ইজ ডান থ্রু সাম ক্লাউড স্টোরেজ।
তেমনি আজকে যখন ছোট 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 কোম্পানি নিজস্ব ক্লাউড স্টোরেজ তারা নিজস্ব নিয়ে এসছে, অর দে মাইট হায়ার স্টোরেজ ফ্রম দিস বিগ শট কোম্পানিজ, অ্যামাজন বা অ্যাজোরের কাছ থেকে তারা স্টোরেজ হায়ার করে, এটাও তাদের পক্ষে সম্ভাবনা আছে। তো ওয়ান অফ দ্যাট ক্লাউড স্টোরেজ ইন AWS ইজ কল S3 স্টোরেজ। S3 স্টোরেজের কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড আছে, এবং S3 স্টোরেজ অনেক মার্কেটে কি করে, S3 স্টোরেজ নিয়ে আপনিও যদি চান যে কোনো ছোট মোটো আপনি স্টোরেজের ব্যবসা করবেন, আপনি কিন্তু করতে পারেন। এবারে এবার আমরা S3 স্টোরেজ কেন বলছি, কেন এটা আমাদের ফুল ফর্ম হচ্ছে সিম্পল স্টোরেজ সার্ভিস। তো আমি এখানে বোঝালাম S3 স্টোরেজ যেটা হচ্ছে ইটস আ অবজেক্ট লেভেল স্টোরেজ। যদি আমরা এখানে দেখি S3 স্টোরেজ আমাদের কি হচ্ছে, ইটস অবজেক্ট লেভেল স্টোরেজ, রাইট? অ্যান্ড ইউ ক্যান স্টোর ফাইলস সাইজ দ্যাট ক্যান বি আপ টু 5 TB। মানে একটা সিঙ্গেল ফাইল সাইজ আমার কিন্তু 5 TB অবধি কিন্তু হতে পারে, মানে হিউজ লেভেল অফ ফাইলস কিন্তু আমরা স্টোর করতে পারি। আর একটা জিনিস এটা এখানে হচ্ছে, দ্যাট ইজ আমাদের S3 স্টোরেজে কোনো লিমিটেশন নেই যে কতটা স্টোরেজ আমরা ইউজ করব। ইউ ক্যান ইউজ আনলিমিটেড অ্যামাউন্ট অফ স্টোরেজ। অবভিয়াসলি যতটা স্টোরেজ আমরা ইউজ করবো ততটা স্টোরেজের পয়সা আমাদেরকে অবশ্যই দিতে হবে, বাট আনলিমিটেড স্টোরেজ ইজ অ্যাভেলেবেল, এটাকে একটু মাথায় রাখতে হবে। আপনার 1 TB লাগুক বা 100 TB লাগুক বা 1000 TB লাগুক, AWS আপনাকে সেই স্টোরেজটা কিন্তু আপনাকে অফার করে দেবে। এবার ডেটা আর স্টোরড ইন বাকেটস। নাও হোয়াট ইজ দিস থিং? নর্মালি যখন আমরা কোনো ডেটা স্টোর করি, কোনো স্টোরেজে, তখন আমরা কি করতে পারি, সেই ডেটাটাকে স্টোর করার জন্য আমরা অর্গানাইজ করার জন্য কিছু ফোল্ডার ক্রিয়েট করে ডেটাগুলো স্টোর করি। ইভেন আমি যখন আমার অনেক ল্যাব করি তখন আমি অনেক ফোল্ডার শেয়ারও করি। আই শেয়ার মেনি ফোল্ডার্স, মেনি ইমেজেস, আমি সব অনেকের সাথে শেয়ার করি। সামহাউ বাকেট ইজ সামথিং এলস। বাকেট যে জিনিসটা হচ্ছে না, বাকেট ইজ সামথিং এলস। বাকেট মানে আমরা ইজি ল্যাঙ্গুয়েজে কি বুঝি, যে সামথিং লাইক দিস। আমি এখানে এলাম, তো এটা একটা আমরা বাকেটের আমরা রূপ দিতে পারি, রাইট? উই ক্যান কল দিস আ বাকেট, রাইট? তো এখানেও কি বলছে, ডেটা আর স্টোর ইন বাকেট। এবং যে বাকেটটা আমি এখানে ডেটাগুলো, আমার বাকেট মানে কি, ইটস আ লজিক্যাল থিং। আমরা যখনই কোনো ডেটা স্টোর করবো আমাকে একটা বাকেট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দিস বাকেট কন্টেন্স মেনি পলিসিস। এগুলো আমি আপনাদেরকে পড়াবো, জাস্ট আ মিনিট। এই বাকেট কি, ওই বাকেটে আমরা কি করি, অনেক পলিসিস দিই। আজকেই ক্লাসে আমি কিছু যদি পাই তাহলে আমি দেখাবো। এই বাকেটে আমাদের অনেক ধরনের পলিসিস থাকে। বেসড অন দিস পলিসিস, এখানে যে ডেটাটা আছে ভালো করে বুঝতে হবে, বেসড অন দিস পলিসিস আমরা বাকেটে যে ডেটাটা রাখবো, আদার ইউজার ক্যান গেট অ্যাক্সেস টু দিস ডেটা। তার মানে ইউজার রাইটস গুলো এই পলিসিসের মধ্যে ডিফাইন করা থাকে, যে ইউজার কি রাইট নিয়ে পরে একটা স্টোরেজকে অ্যাক্সেস করবে, সেগুলো এই পলিসিসের মধ্যে কি করা থাকে, ডিফাইন করা থাকে। তাহলে এখানে হচ্ছে ডেটা আর স্টোরড ইন বাকেট, ঠিক আছে? আর S3 স্টোরেজ ক্যান বি অ্যাক্সেস ইউজিং আ ইউনিভার্সাল নেম স্পেস। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সাপোজ আপনার গুগল ড্রাইভে কোনো একটা ফাইল আছে, ঠিক আছে? এই ফাইলটা আপনি চাইছেন সবাই অ্যাক্সেস করবে, তো আপনি কি করবেন, ওই ফাইলের এগেনস্ট একটা ইউআরএল অ্যাড্রেস ক্রিয়েট করবেন এবং ওই ইউআরএল অ্যাড্রেসটা পাবলিক করে দেবেন। পাবলিক করে দেবেন মানে কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন। তো আপনি যদি ইউআরএল অ্যাড্রেসটা যেই ক্লিক করবে, সেই আপনার ওই গুগল ড্রাইভে গিয়ে পরে ওই ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে ইউআরএল অ্যাড্রেসটা কি, ওটা তো একটা নেম স্পেস না, ইটস আ নেম স্পেস, এবং ওটা একটা ইউনিক নেম স্পেস। তেমনি যদি আমি এখানে বলি যে S3 স্টোরেজে সাপোজ কোনো ডেটা আমি রাখলাম, ইটস লাইক আ গুগল ড্রাইভ। S3 স্টোরেজে আমি কোনো ডেটা রাখলাম এবং সেটা যদি কেউ অ্যাক্সেস করতে চায়, এরকম ইউনিক নেম স্পেস দিয়ে ওটা অ্যাক্সেস করতে পারবে। এটা আমি আজকে ল্যাবে দেখাবো। আগে আমি S3 স্টোরেজ নিয়ে বলে দিই। S3 স্টোরেজ নিয়ে অনেকগুলো থিওরি আছে। প্রথমবার যখন S3 স্টোরেজটা আপনি পড়বেন, প্রথমবার পড়ার সময় একটুখানি মনে হতে পারে যে অনেক নতুন নতুন টার্ম শুনছি।
যেমন আপনাদের মনে হয়েছিল যখন আপনারা ইবিএস স্টোরেজ পড়েছিলেন, ইলাস্টিক ব্লক স্টোরেজ, জিপি 1, জিপি 2, এসসি 1, এসটি 1, প্রভিশন আইওপিএস, IO 1, IO 2, অনেকগুলো টাইপের আপনারা টার্ম শুনেছিলেন। দিজ আর ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ, রাইট? কিন্তু আজকের দিনে আপনাদের ইবিএস স্টোরেজ নিয়ে আর কোনো প্রবলেম নেই, তেমনি S3 স্টোরেজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো S3 স্টোরেজেরও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ দ্যাট আর অ্যাভেলেবল থ্রু S3 স্টোরেজ। অনেকগুলো আমরা কি বলতে পারি, ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন, মানে ডিফারেন্ট কোয়ালিটি স্টোরেজ আছে। আমি এখানে মেজরলি এখানে আমি 1 2 3 4 5 6, আমি এখানে 6টা কোয়ালিটি মেনশন করেছি। যখন আমরা ল্যাব করবো তখন দেখবো এর থেকে বেশি কিছু কোয়ালিটি স্টোরেজ আমাদের কাছে আসবে। এবার এখানে দেখুন, প্রথম যে টাইপ অফ স্টোরেজ যেটা আমরা ডিসকাস করছি এখানে, দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড স্টোরেজ। এটাকে কি বলছি আমরা? স্ট্যান্ডার্ড স্টোরেজ। স্ট্যান্ডার্ড স্টোরেজ হচ্ছে S3 ডিফল্ট স্টোরেজ। যদি আপনি S3 স্টোরেজ বানিয়ে যদি কোনো ডেটাকে ওখানে স্টোর করেন, বাই ডিফল্ট আপনার ডেটাটা স্ট্যান্ডার্ড স্টোরেজে গিয়ে সেভ হবে। ঠিক আছে? এবার স্ট্যান্ডার্ড স্টোরেজ যেটা আছে, আমি কি বলছি, দিস ইজ হাইলি ডিউরেবল, স্কেলেবল, হাই অ্যাভেলেবিলিটি, হাই পারফরমেন্স স্টোরেজ। এই সবকটার মানে কি? হাইলি ডিউরেবল মানে হচ্ছে যে আপনি ইউ ক্যান, মানে এ নয় যে ইউ উইল লুজ ইউর ডেটা, আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। আর আমরা ক্লাউড স্টোরেজকে জানি, আর ক্লাউড স্টোরেজ ইজ ভেরি রিলায়েবল। স্কেলেবল কেন বলছি? স্কেলেবল এই জন্য বলছি, আগেই আমি মেনশন করে দিচ্ছি, আনলিমিটেড স্টোরেজ অ্যাভেলেবেল। আপনি যত ডেটা স্টোর করতে চান আপনি তত ডেটা এখানে স্টোর করতে পারবেন। সো ইট ইজ স্কেলেবল ইন সাইজ। হাই অ্যাভেলেবিলিটি মানে কি? হোয়াট এভার data you store in S3 storage, AWS keeps an backup of that data in some another region and another storages. তো আপনার এখানে হাই অ্যাভেলেবিলিটি আছে। যদি কখনো কোনো ডেটা সেন্টারও যদি আপনার ডাউন হয়ে যায়, তাহলে ওখানে যে স্টোরেজের ডেটা আছে সেটা তো ডাউন হয়ে যাবে না, এটা হাই অ্যাভেলেবল স্টোরেজ। সঙ্গে সঙ্গে যেহেতু আপনি এখানে নেম স্পেস ইউজ করে স্টোরেজটাকে অ্যাক্সেস করছেন বা ডেটাটাকে অ্যাক্সেস করবেন, তো ইজিলি আপনাকে AWS কি করবে, সেই ডেটাটা আপনার কাছে অ্যাক্সেস করিয়ে দেবে। অ্যান্ড হাই পারফরমেন্স স্টোরেজ এটাকে এই জন্য বলা হচ্ছে কেন এই স্টোরেজের রিড রাইট স্পিড যথেষ্ট হাই, এবং ইট ইজ ইউজ ফর ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা। দিস ইজ ওয়ান মোর ইম্পর্টেন্ট টার্ম। এবারে AWS এর যে স্টোরেজ আছে না, যে স্টোরেজটা আমরা ইউজ করি, আমি আগে এটা বলে দিই, তার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসিং মডেল আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্রাইসিং মডেল দ্যাট ইজ, মানে কি বলবো, AWS আপনার কাছে চার্জ করে। সাপোজ আপনি এমন একটা স্টোরেজ চাইছেন যেখানে আপনার অনেক ইউজার সেই স্টোরেজ থেকে এভরিডে সেই ডেটা অ্যাক্সেস করে, তাহলে ওটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস স্টোরেজ। তার মানে স্টোরেজের অনেক হাই স্পিড থাকতে হবে। দ্যাট মিনস স্টোরেজের রিড এবং রাইট দুটো স্পিডই অনেক হাই হতে হবে। নিউমারাস ইউজার সেই স্টোরেজে কি করছে, ডেটা রাইট করছে, নিউমারাস ইউজাররা স্টোরেজে সেই ডেটাটা রিড করছে, তার একটা কস্টিং থাকবে। আর একটা ধরনের স্টোরেজ হয় যেটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ, ওর প্রাইসিং আলাদা হবে। ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস স্টোরেজ, ইনফ্রিকুয়েন্ট মানে কি? ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস মানে হচ্ছে যে আপনার ইউজার যে আছে এই ডেটাটা কখনো কখনো ইউজ করে, মানে স্টোরেজটা কখনো কখনো ইউজ করে, মাসে একবার 2 মাসে একবার এরকম ওরা ইউজ করে ওদের কিছু ডেটা রাখার জন্য বা ডেটা অ্যাক্সেস করার জন্য। তো দ্যাট ইজ ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ। তো ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ আমরা এরকম বলতে পারি যে আমার ডেটা হয়তো আমার রিড ইনস্ট্যান্ট হয়ে যাবে, বাট রাইট হতে পারে যে একটু স্লো হবে। রিড রাইটেরও একটা স্পিড থাকে না, তার উপর বেস করে প্রাইসিং হয়। আবার আপনার কাছে এরকমও রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আপনার কাছে ডিপ আর্কাইভাল ডেটা আছে বা আর্কাইভাল ডেটা আছে। আর্কাইভাল ডেটা মানে কি? আর্কাইভাল ডেটা মানে হচ্ছে যেটার ব্যাকআপ আপনি রাখতে চান কিন্তু ওটা আপনার ফ্রিকুয়েন্টলি বা ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেসই হয় না, বাট যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য আপনি সেটার ব্যাকআপ রাখবেন। যেমন আপনি যদি ইনিশিয়ালি কোথাও ঘুরতে যান,
তো আপনি দেখবেন ওই ছবিগুলো আপনার মোবাইলে আপনি ক্লিক করেন, আর ওই ছবিগুলো যদি আপনি রিসেন্টলি যদি কাউকে দেখান ছবিগুলো আপনি দেখতে পাবেন, মোবাইলেই দেখবেন একবার। আবার দেখবেন যে আপনি হয়তো আজ থেকে 5-7 বছর আগে কোথাও ঘুরতে গেছিলেন, তার ছবিটাও মোবাইলে আছে, ক্লাউডের থ্রু দিয়ে আপনি মোবাইলে সেই ওগুলো কানেক্ট করতে পারছেন। কিন্তু যখন ওটাকে কাউকে দেখাতে দেখাতে যাচ্ছেন, বা আমি 10 বছর আগে গেছিলাম, কেন ওই ছবিটা আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন না, ইউ ডোন্ট ইউজ দ্যাট পিকচার ফ্রিকোয়েন্টলি। তখন কি করছেন, তখন ওই ছবিটা দেখবেন যদি মোবাইলে গিয়ে করেন, মোবাইলে একটু টাইম নেই আপনাকে দেখানোর জন্য। তো আর এক ধরনের স্টোরেজ হয় যেটা হচ্ছে আমাদের আর্কাইভেল ডেটার জন্য, মানে স্টোরেজটা ইটস আ স্লো স্টোরেজ। ওখানে আপনার ডেটা আপনি রেখেছেন, আপনার ডেটাটা ফ্রিকোয়েন্টলি ওই ডেটা ইউজ করা হবে না, ইভেন ইনফ্রিকোয়েন্টলিও ইউজ করা হবে না, ওয়ান্স ইন আ ব্লু মুন হয়তো কখনো আপনার ওই ডেটা ইউজ করতে পারেন। আবার হয় ডিপ আর্কাইভেল ডেটা। ডিপ আর্কাইভেল ডেটা মানে হচ্ছে যে যে ডেটাটা আপনি ব্যাকআপে রেখেছেন, আপনি হয়তো ওটা রিট্রিভ করবেন 10 বছর, মোর দ্যান 10 ইয়ার্স বা 12 ইয়ার্স বা 15 ইয়ার্স পরে ওটাকে আপনি রিট্রিভ করবেন। ঠিক আছে? তো এরকম দেখুন কতগুলো টাইপের স্টোরেজ আছে, কারণ ডিপ আর্কাইভেল ডেটা যদি হয়, আর্কাইভ ডেটা কিন্তু ইমিডিয়েটলি রিট্রিভ করা যায় না। আর্কাইভেল ডেটা যেগুলো আর্কাইভ ডেটা আছে সেগুলো আমরা ইমিডিয়েটলি রিট্রিভ করতে পারি না, উই ক্যান নট রিট্রিভ দ্যাট ডেটা ইমিডিয়েটলি। সো আমরা কি নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম এখানে স্ট্যান্ডার্ড স্টোরেজ নিয়ে। তো স্ট্যান্ডার্ড স্টোরেজ ইজ ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা অ্যান্ড ইট সাপোর্ট এসএসএল এনক্রিপশন। মানে আমার ডেটা যেটা অ্যাক্সেস করা হয় সেটা এইচটিটিপিএস ইউজ করে অ্যাক্সেস করা হয়, দ্যাট মিনস মাই ডেটা ইজ অ্যাক্সেস সিকিউরলি। ক্যান বি স্টোর এনি অ্যামাউন্ট অফ ডেটা, এটা আগেই বলে দিচ্ছি। স্টোরেজ কস্ট ইজ হাই বাট অ্যাক্সেস কস্ট ইজ লো, এটা একটু বুঝতে পারবেন, এটা প্রাইসিং এর একটা কি বলবো অ্যালগোরিদম। যেহেতু এটা অনেক ফাস্ট একটা স্টোরেজ, এখানে বলছে স্টোরেজ কস্টটা হাই হয় বাট অ্যাক্সেস কস্টটা লো হয়। দেখুন এখানে স্টোরেজ যে কস্টটা হচ্ছে না, স্টোরেজের আপনি কিভাবে স্টোরেজটাকে ইউজ করছেন তার উপরে প্রাইসিং মডেল হয়। তো যেহেতু আমি এটা ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করব, তো এর প্রাইসিং এর যে অ্যালগোরিদমটা ইউজ হচ্ছে সেখানে অ্যাক্সেস কস্ট লো লো থাকবে, বা স্টোরেজ কস্ট হাই থাকবে, কারণ আপনাকে হাই পারফরমেন্স স্টোরেজ আপনাকে প্রোভাইড করা হচ্ছে। আবার স্ট্যান্ডার্ড স্টোরেজ যদি বলি, আমি একটু আগেই বলেছি আপনাকে রেপ্লিকেটেড ইনটু মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। তার মানে এখানে যাই ডেটা রাখবো তার ব্যাকআপ কিন্তু অনেকগুলো লোকেশনে আমাদের থাকবে। আর এখানে লিখছে সাপোর্ট লাইফ সাইকেল পলিসি। এই সাপোর্ট লাইফ সাইকেল পলিসি মানে কি? লাইফ সাইকেল আমরা ছোটবেলায় পড়তাম, যে কোনো জিনিসের একটা লাইফ সাইকেল থাকে। তো শুঁয়োপোকার লাইফ সাইকেল আমরা পড়েছি, যে শুঁয়োপোকা কিভাবে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়, রাইট? তো এরকম অনেকগুলোই লাইফ সাইকেল পড়েছি, লাইফ সাইকেল অফ আ প্ল্যান্ট পড়েছি, একটা প্ল্যান্টের কিরকম লাইফ সাইকেল হয়, তেমনি স্টোরেজের লাইফ সাইকেল হয়। তার মানে স্টোরেজটা ইউজ করা থেকে শুরু করে স্টোরেজের ডেটাটা সেখানে থাকা অবধি, এবার আপনি বলুন এখানে লাইফ সাইকেল কি কি দরকার। ইয়েস, কি দরকার আমি আপনাকে বলছি। আমরা যেরকম পরের পরে স্টোরেজ গুলো পড়বো না, আপনি এখানে লাইফ সাইকেলটা বুঝতে পারবেন। সাপোজ ধরে নিন আজকে কোনো মিডিয়া আছে, ঠিক আছে? কোনো মিডিয়া, সাপোজ আজকে আপনি এইভাবে ভাবুন যে কোনো মিডিয়া হাউস আছে যারা নিজেদের নিউজ যেগুলো আছে সেই নিউজগুলো তারা নিজেদের আহ, কোনো একটা স্টোরেজে রেকর্ড করে রাখছে। তো স্টার্টিং এ যেগুলো হট টেক নিউজ সেগুলো আমাদের স্ট্যান্ডার্ড স্টোরেজে থাকবে। এবার যখন ওই নিউজটা 3 মাস 4 মাস পুরনো হয়ে গেছে, মানে একটুখানি নিউজটা আপনি ধরে নিন পুরনো নিউজ হয়ে গেছে, আর পাবলিক ইন্টারেস্ট নেই ওই নিউজের উপরে, তাহলে ওটা কোথায় চলে যাবে? ওটা ওটা চলে যেতে পারে আমার ইনফ্রিকুয়েন্ট স্টোরেজে, অটোমেটিক ওটা হয়তো মুভ করে দেওয়া হবে ইনফ্রিকুয়েন্ট স্টোরেজে। ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ মানে সেখানে স্টোরেজ প্রাইসিংটা কিন্তু আলাদা। কিন্তু এটাও ঠিক যে সেখানে আমার যে ডেটাটা রাখা আছে সেটা আমি খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু অ্যাক্সেস করব না। তো আমি দেখলাম যে দেখো এই ডেটাটা আজকে 3 মাস পুরনো, যদি লাগে তাহলে আমি ইনফ্রিকুয়েন্ট স্টোরেজে ওটাকে নিয়ে চলে গেলাম। এবার ওটা 1 বছর হয়ে গেছে, ডেটাটা ইনফ্রিকুয়েন্ট স্টোরেজে রাখা আছে, যদি মাঝে 1-2বার প্রয়োজন পড়লো তো অ্যাক্সেস করলাম, নইলে করলাম না। কিন্তু আমি আর কপি রাখতে চাইছি যে আমাদের নিউজে কি সেটাকে পাবলিশ করা হয়েছিল। এবার 1 বছর পর ওটাকে আমি চলে গেলাম আর্কাইভাল স্টোরেজে।
গ্লেসিয়ার স্টোরেজ বলেন, এখনই বোঝাবো। আর্কাইভাল স্টোরেজ মানে এটা এবারে 1 বছর পুরনো নিউজ, আর এটা এখন দরকার লাগবে না। আর 1.5 বছর বা 2 বছর মাথায় ওটাকে ডিপ আর্কাইভ করে দিলাম। দিস ইজ কল লাইফ সাইকেল পলিসি। যে আমার ডেটাটা যে স্টোরেজে ছিল, সেই স্টোরেজে ওর ওর লাইফ সাইকেল কি হবে। আবার এটাও হতে পারে যে আমি বললাম যে 10 বছরের পুরনো যত ডেটা আছে, সেই ডেটাগুলো আপনারা ডিলিট করে দিন, ঠিক আছে? তো সেটাও এখানে হতে পারে। তো যেটাই হোক না কেন, এবারে স্ট্যান্ডার্ড স্টোরেজ বুঝলাম। এবার আমরা এখানে আছি ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস স্টোরেজ। তো ইনফ্রিকুয়েন্ট দেখেই নামটা থেকেই বুঝতে পারছি, ইউজুয়ালি ইউজ টু স্টোর ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা, যে ডেটাগুলো আমরা ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করছি না। ইট ইজ চিপার স্টোরেজ কম্পেয়ার টু S3। স্টোরেজের যত পারফরমেন্স অন্যরকম আছে, সে যেন চিপার তো হবেই। ডেটা এটা এবার এখানে কি অ্যালগোরিদম ইউজ হচ্ছে, ডেটা অ্যাক্সেস চার্জ ইজ হায়ার কম্পেয়ার টু S3 স্ট্যান্ডার্ড স্টোরেজ। যেহেতু ইনফ্রিকুয়েন্ট, যখন অ্যাক্সেস করছেন তার এগেনস্টে একটা চার্জেস, সেই হিসাবে চার্জেস এখানে দেওয়া আছে। আর আমরা এর প্রাইসিং মডেলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের স্টোরেজের কি হয়। আমি আপনাদেরকে বলে রাখি, S3 স্টোরেজ ইজ দ্য লোয়েস্ট প্রাইস স্টোরেজ অফার্ড। মানে এখানে আমাদের কি হয় না, মানে 1 পয়সার খেলা হয় স্টোরেজে, কি হয় না, 1 পয়সার না, 0.000 খেলা হয়। মানে 60 পয়সা হলে পরে আমাদের ইন্ডিয়ান মানিতে হচ্ছে 60 পয়সা ইজিক্যাল টু 1 রুপি। তো এখানে কি হচ্ছে, রুপির নয়, কিছু পয়সার এখানে খেলা হয় স্টোরেজ প্রাইসিং। কারণ যখন কেউ স্টোরেজ নেয় না, স্টোরেজ ইজ আ লং টার্ম বিজনেস ডিল, এবং বেস্ট প্রাইসিং মডেল দিতে হয়। তো S3 স্টোরেজ ইজ কনসিডার অ্যাজ দ্য বেস্ট অ্যান্ড লোয়েস্ট প্রাইস স্টোরেজ। অ্যামাজন যে স্টোরেজটা অফার করে এটাকে কনসিডার করা হয়। আমাদের গুগলে তো স্টোরেজ দেয়, আমাদের গুগলে আপনি দেখবেন যে ইফ ইউ হ্যাভ আ ইমেল অ্যাকাউন্ট, তো আপনি 15 GB গুগলের কাছ থেকে ফ্রি অফ কস্ট পান। তো ইউ আর গেটিং 15 GB ফ্রি অফ কস্ট। এবার যদি 15 GB আপনার ভর্তি হয়ে যায়, যেটা আমার গুগল ড্রাইভে হয়েছে, তাহলে আপনাকে 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 কি করতে হবে, আপনাকে গোল্ড ড্রাইভের স্টোরেজ কিনতে হবে। এবং গুগল ড্রাইভের স্টোরেজের একটা প্রাইসিং আছে, ইয়ারলি প্রাইসিং আছে। If I come over here and if I come to my drive, if you see over here, so I am having around 200 GB storage right now, সেটাও 76% এখানে কি হয়ে গেছে, fill up হয়ে গেছে। If you get more storage, so you will get an option, তো 2100 per year for 200 GB। নেক্সট আমার যদি 200 GB fill up হয়ে যায়, I have to move for প্রিমিয়াম স্টোরেজ, এটা 2 TB স্টোরেজ হবে, which is 6500 per year। তারপরে 5 TB আছে, 16,250 per year। দেখা যাক কি হয় না হয়। বাট আমি আমি আশা করছি এবারে আমার গুগল স্টোরেজ যদি ফিল আপ হয়ে যায়, আমি যেহেতু AWS অনেক কিছু আমাদের রাখা আছে, আমি AWS থেকে ওটাকে নিতে পারি, লোকেদেরকে অ্যাক্সেস দিতে পারি সামহাউ, লেটস সি। তো এইবারে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যে দিস ইজ ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ। এবার বাকি ইনফ্রিকুয়েন্ট স্টোরেজ মানে এটাও, এটা শুধু চেঞ্জেস কিছু চেঞ্জেস যে প্রাইসিং এ, ঠিক আছে? স্ট্যান্ডার্ড স্টোরেজের থেকে ইনফ্রিকুয়েন্ট স্টোরেজের প্রাইসিং এর মধ্যে ডিফারেন্স আসছে। এটাও SSL সাপোর্ট করে, মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন সাপোর্ট করে, কিন্তু এখানে যে ডেটাটা আমি এখানে স্টোর করব, হোয়াট এভার ডেটা ইজ স্টোর, তার মিনিমাম বিলিং পিরিয়ড হচ্ছে 30 days। এর মানে হচ্ছে যে যদি আমি স্ট্যান্ডার্ড স্টোরেজে কোনো ডেটা রাখি, আমাকে আপফ্রন্ট কোনো কমিটমেন্ট করতে হবে না। আমি আমি যদি একদিন পরে ডেটাটাকে ডিলিট করে দিই, আমার একদিনেরই বিলিং আসবে। কিন্তু যদি আমি ইনফ্রিকুয়েন্ট স্টোরেজে রাখি, তো এখানে দেখাচ্ছে যে মিনিমাম 30 days হচ্ছে আমার বিলিং পিরিয়ড। যখনই আমি এখানে কোনো ডেটা রাখবো, ওই স্টোরেজ কস্টটাও নেবে ফর 30 days। তো দিস আর সাম বিজনেস পলিসিস, মিনিমাম লকিং পিরিয়ড যেহেতু এখানে আছে সেই জন্য। এবার যে ইন্টেলিজেন্ট টায়ারিং, এটা একটু ওই AI বেস স্টোরেজ। ইন্টেলিজেন্ট টায়ারিং মানে, ইন্টেলিজেন্ট টায়ারিং বলে কোনো অ্যাকচুয়ালি স্টোরেজ আলাদা করে হয় না। ইন্টেলিজেন্ট টায়ারিং মানে আমি যদি বুঝতে না পারি যে আমার যে ডেটাটাকে আমি ইউজ করছি, এই ডেটাটা আমি
ফ্রিকোয়েন্ট স্ট্যান্ডার্ড স্টোরেজে রাখবো না ইনফ্রিকোয়েন্ট স্টোরেজে রাখবো, কোনটাতে আমি বেস্ট আমার কাছে বিলিং আসবে, যেটা আমার প্রফিট হবে। তো বেস্ট বিলিং যদি আমি এখানে করতে চাই, তাহলে আমি ইন্টেলিজেন্ট টাইলিং স্টোরেজও এখানে আমরা পেতে পারি। এখানে লিখে দিচ্ছি, ইট ইজ ডিজাইন টু অপটিমাইজ কস্ট অ্যান্ড অ্যাক্সেস ডেটা টু দ্য মোস্ট এফেক্টিভ অ্যাক্সেস টাইপ। তো এডাব্লিউএস কি করবে, এডাব্লিউএস আমার জন্য একটা দেখবে যে আমি ডেটাটা কিভাবে অ্যাক্সেস করছি, কত ফ্রিকোয়েন্টলি করছি, কোথায় রাখলে আমার কাছে বেস্ট প্রাইসিং পাবো। তো সেটা অনুযায়ী ও আমাদেরকে এখানে অফার করবে। তো এটা কোনো আলাদা করে স্টোরেজ নয়, ইট ইজ ওয়ান টাইপ অফ ইউ মে সে দ্য সার্ভিস, ইন্টেলিজেন্ট টাইলিং স্টোরেজ সার্ভিস, যেটা আমরা এখানে পাচ্ছি। ওয়ান জোন মানে হচ্ছে ওয়ান জোন ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। ওয়ান জোন মানে হচ্ছে ভেরি লো কস্ট স্টোরেজ। ওয়ান জোন স্টোরেজ এখন আছে কিনা আমাদেরকে দেখতে হবে এখানে। তাও এখানে বলে রাখি, কারণ এগুলো টাইম টু টাইম আপগ্রেড হয়। নোটসটা আমার আজকের নোটস নয়, নোটসটা হয়তো 5-6 বছর বয়স হয়ে গেছে। তো ওয়ান জোন মানে হচ্ছে আমাদের, দেখুন যে কোনো স্টোরেজ আমরা বলছি, আমরা এখানে বলছি রেপ্লিকেটেড টু মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। এখানে আমরা উপরেও দেখেছি, এখানেও আছে। ওয়ান জোন মানে এই স্টোরেজের কোনো রেপ্লিকেশন হবে না, তার মানে পয়েন্ট অফ ফেলিয়ার কিন্তু এখানে আছে। বাট এটা হচ্ছে এমন একটা স্টোরেজ যেটার কস্টিং অনেক কম হয়। ঠিক আছে, এখানে আমরা ডেটা স্টোর করতে পারি উইচ ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস, নন ক্রিটিক্যাল ডেটা আমরা এখানে রাখতে পারি। এবার আমি বলছিলাম না আর্কাইভ ডেটা, আর্কাইভ ডেটা যে স্টোরেজে থাকে সেটাকে বলা হয় গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে দেখুন প্রত্যেকটা স্টোরেজ একটা নাম আছে, ওয়ান জোন, ইনফ্রিকুয়েন্ট, ঠিক আছে, S3 ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস, S3 স্ট্যান্ডার্ড। তেমনি আর একটা স্টোরেজ আছে যার নাম হচ্ছে গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার স্টোরেজে আমরা যে ডেটাগুলো স্টোর করি, সেই ডেটাগুলো আমাদের কিন্তু এই যে ডেটাগুলো আছে এগুলো আমাদের ডিপ আর্কাইভ ডেটা আমরা করি। কেন, এখানে যখন ডেটা রিট্রিভ হবে, when the data is going to be retrieve, তো গ্লেসিয়ার থেকে ইমিডিয়েট রিট্রিভেল হবে না। যেমন স্ট্যান্ডার্ড স্টোরেজে আমরা ইমিডিয়েট ডেটাকে রিট্রিভ করতে পারবো, তো এটা এতটাই স্লো স্টোরেজ যে আমাদের এখানে এটা দিস আর লো কস্ট স্টোরেজ অ্যান্ড রিট্রিভেল অফ ডেটা মে টেক আওয়ার্স টু রিট্রিভ, কিছু আওয়ার্সও লাগতে পারে। তো আপনি যখন এই ধরনের স্টোরেজ ইউজ করবেন তখন অলরেডি আপনাকে ইনফরমেশনগুলো থাকতে হবে যে আপনি কি স্টোরেজ ইউজ করছেন। আমি আগেই বললাম দিজ আর লো কস্ট স্টোরেজ, বাট এটা আমরা আর্কাইভেলের জন্য ইউজ করি। আর এখানে একটা অপশনও আছে যে আপ টু 10 GB অফ ডেটা পার মান্থ আমরা ফ্রিতে এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, আর একটা হচ্ছে গ্লেসিয়ার ডিপ আর্কাইভ। মানে ডিপ আর্কাইভ মানে হচ্ছে যে আমি যদি খুব লং টার্মের জন্য কোনো ডেটাকে এখন সেভ করে রাখতে পারি ফর আ পিরিয়ড অফ 10 years অ্যান্ড অ্যাবভ। তো অবভিয়াসলি এই এই ধরনের স্টোরেজে যে আমরা ডেটা রাখবো, এর যদি আমাকে ডেটাটা কখনো হাতে পেতে হয়, রিট্রিভ করতে হয়, অবভিয়াসলি এর টাইম কিন্তু অনেক বেশি লাগবে, এর টাইম অনেক অনেক বেশি লাগবে। ঠিক আছে, আর এখানে আপনি দেখুন ডেটা আর রেপ্লিকেটেড ইন্টু মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন, আর এখানে রিট্রিভেল টাইম লিখছে এখানে আপ টু 12 আওয়ার্স। 12 আওয়ার্স অব্দি আমার এখানে রিট্রিভেল টাইম এখানে থাকতে পারে। তো লেট আস সি দিস স্টোরেজ। এবার S3 স্টোরেজ এটা আজকে পড়বো না, আজকে আমরা S3 স্টোরেজের একটা লেভেল পড়বো। S3 স্টোরেজ কিন্তু আজকে আমাদের কমপ্লিট হবে না, আমরা আর একটা ক্লাসে S3 স্টোরেজকে করবো। আগে আজকে আমরা S3 স্টোরেজের আইডিয়াটা নিই। So if you want to use S3 storage, you can see S3 storage over here. অথবা আমরা সার্ভিসেস এর মধ্যে যাব, সার্ভিসেস এর মধ্যে গেলে আমরা যেখানে স্টোরেজে চলে যাই, ইফ ইউ কাম টু স্টোরেজ, আর স্টোরেজের মধ্যে এখানে দেখবেন আপনার কাছে S3 স্টোরেজ এখানে আছে। S3 and S3 গ্লেসিয়ার এখানে দুটো ডিফারেন্ট দেখাচ্ছে, ইউ ক্যান ইউজ দিস স্টোরেজ। তো যখন আপনি S3 স্টোরেজ এখানে আসছেন, ইউ ক্যান সি দিস ভিডিওস এন্ড অল, এই সবকটা ভিডিওস এখানে আপনি দেখতে পারেন। and it is good to see যে how S3 storage work। ঠিক আছে, জানেন এটা কতক্ষণের ভিডিও আছে, it is good to see। তো অ্যামাজন S3 স্টোরেজ, রাইট। তো প্রথমে বলছে স্টোরেজটা যদি ইউজ করতে চাই তো ইউ হ্যাভ টু ক্রিয়েট আ বাকেট। তা আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমরা কি করি, আমরা যা ডেটা রাখি সেগুলো আমরা বাকেটে রাখি। তো আমি এখানে চলে যাচ্ছি, ওকে চলো আমাকে দেখাও এখানে। আমি এখানে বাকেট ক্রিয়েট করব। এবার এই যে বাকেটটা আমি ক্রিয়েট করব না, এই বাকেটটা আমার যে বাকেটটা আমার ক্রিয়েট হবে, এই বাকেটটার নাম কিন্তু 100% ইউনিক হতে হবে। কেন হতে হবে, অ্যাট দ্য লাস্ট মানে অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস আই উইল এক্সপ্লেন ইউ।
তো সাপোজ আমি যদি এখানে লিখি KUSHAL কুশল কুশল KBI 011, আমি জাস্ট, আচ্ছা আমি এটাকে কুশল কবি রাখছি, দেখি এই নামে আমার কোনো বাকেট এখানে ক্রিয়েট হয় কি হয় না, হতেও পারে আবার নাও হতে পারে। তো এখানে এখানে দেখছি কুশল কবি বলে এখানে আমি একটা বাকেট ক্রিয়েট করলাম। এবার আপনাকে এখানে দেখায়, ইফ ইউ কাম ওভার হিয়ার you will see that এখানে বলছে কপি সেটিংস ফ্রম দ্য এক্সিস্টিং বাকেট। মানে আমাদের যে বাকেট গুলো আছে না, একটু এখানে বোঝাই, আমি কি বললাম এর কিছু পলিসিস থাকে, পলিসিটা কিভাবে থাকে যদি আমি এখানে বোঝাই আপনাকে, কনসিডার দিস অ্যাজ আ বাকেট, যদি এটাকে আমি, এটা আপনি আপনার একটা বাকেট হিসেবে কনসিডার করুন, ঠিক আছে। আর এই বাকেটের ভেতরে যখন আপনি কোনো ডেটা রাখেন, when you are storing any data, suppose this is a data, so this data is considered as a object in this bucket। এই ডেটাটাকে আমরা কি বলি, আপনার তো মাল্টিপল ডেটা থাকতে পারে, এটা একটা ডেটা আছে, ঠিক আছে, সিমিলারলি আপনার আর একটা ডেটা থাকতে পারে, তো মাল্টিপল ডেটা থাকতে পারে, ঠিক আছে। তো এই যে ডেটাগুলো আমি বলছি, দিস ডেটা আর কনসিডার অ্যাজ আ অবজেক্ট, এগুলোকে আমরা অবজেক্ট বলি, ঠিক আছে। আবার আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে একটা ফোল্ডারও বানাতে পারেন, ইউ ক্যান ক্রিয়েট আ ফোল্ডার অ্যান্ড ইনসাইড দ্য ফোল্ডার ইউ ক্যান কিপ ইউর ডেটা, এই ফোল্ডারের ভেতরে আপনি আপনার ডেটাটা রাখতে পারেন, ঠিক আছে। এইভাবেও আপনার ডেটা থাকতে পারে বাকেটের ভেতরে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে পলিসি আমরা কিভাবে দিতে পারি। একটা পলিসি হতে পারে আমাদের বাকেট লেভেল, অ্যাট দ্য লেভেল অফ বাকেট এখানে আমরা পলিসি দিতে পারি যে একটা ইউজার এই বাকেটটাকে কিভাবে অ্যাক্সেস করবে, তো এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের বাকেট পলিসি। ভালো করে দেখুন, এটাকে আমরা কি বলছি, বাকেট পলিসি। আমরা পলিসি দিতে পারি অ্যাট দ্য লেভেল অফ আওয়ার অবজেক্ট, অবজেক্ট লেভেলেও আমি এখানে পলিসি দিতে পারি। আবার বলছি আমরা অ্যাট দ্য লেভেল অফ অবজেক্টেও কিন্তু এখানে পলিসি দিতে পারি। এইখানে যে পলিসিটা অবজেক্ট লেভেলে দিই, এই পলিসিটা দেওয়ার জন্য আমাদের কাছে একটা পারমিশন থাকে, দ্যাট ইজ কল ACL পলিসি। এগুলো সব আমি করে পরে দেখাবো, এই জন্য বললাম যেটা একটা ক্লাসে হবে না, এটা হচ্ছে ACL পলিসি, আর আমি অনেক ডেপথে গিয়ে আপনাদেরকে করাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আবার আমি যদি চাই যে একটা ফোল্ডার আছে আর ওই ফোল্ডারের ভেতর অনেক ডেটা আছে, স্পেসিফিক কোনো ডেটার উপর পারমিশন দেবো, সেটাও আমরা দিতে পারি ইউজিং সাম IAM পলিসি। এই সবগুলো জিনিস আজকে আপনার কাছে নতুন আছে, তার মধ্যে আমি আজকে কিছুটা হলো বাকেট পলিসি আর ACL পলিসি আজকে আপনাকে বুঝিয়ে দেবো, কিছুটা হলো আমি এখানে বুঝিয়ে দেবো, তারপরে এটার অ্যাডভান্স টেস্টে আমরা এগোবো, ডোন্ট ওয়ারি। সো এখানে কি বলছে, চুজ সেটিংস ফ্রম ইওর এক্সিস্টিং বাকেট। তো চুজ সেটিং ফ্রম ইওর এক্সিস্টিং বাকেট, আমি আমি এখানে বললাম যে আমার যদি কোনো এক্সিস্টিং বাকেট ক্রিয়েট করা থাকে, সেই এক্সিস্টিং বাকেট থেকে বলছে যা ওখানে যা পলিসি আছে সেটাই কি তুমি এটা রাখতে চাই, বললাম না সেটা রাখতে চাইছি না। এবার এবার বলছে এখানে অবজেক্ট ওনারশিপ, ভালো করে দেখুন এখানে বলছে অবজেক্ট ওনারশিপ। তো অবজেক্ট ওনারশিপ এখানে বলছে যে অবজেক্ট লেভেলে, দেখুন অবজেক্ট লেভেলে আমি কি বলেছিলাম, দিস আর কল অবজেক্ট। তো এখানে বলছে ACL পারমিশন এখন এখানে করো, তো এখানে এখন আমার ACL কে যে এখন ACL আছে এখানে ডিসেবলড, ACL কি আছে ডিসেবল করা আছে, আমি চাইলে ACL এনেবল করতে পারি, চলো তলায় আসছি, আমি এখন ডিফল্ট এগোচ্ছি। এবার কি বলছে, ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিং ফর দিস বাকেট, মানে আমি কি বলছি, এই যে বাকেটটা ক্রিয়েট করছি, তো এই বাকেটের এগেনস্টে কোনো আমার পাবলিক অ্যাক্সেস থাকবে না, উই উইল নট হ্যাভ এনি পাবলিক অ্যাক্সেস। আমি বললাম যে ঠিক আছে, এখন দেখুন এখানে কোনো পাবলিক অ্যাক্সেস নেই। হোয়াট ইজ দিস বাকেট ভার্জনিং, দ্যাট আই উইল এক্সপ্লেন, ডোন্ট ওয়ারি। ডিফল্ট এনক্রিপশন এখানে হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি এখানে ক্রিয়েট বাকেট করে দিলাম, লেট মি ক্রিয়েট দিস বাকেট। তো ভেরি গুড, কুশল কবি বলে এখানে একটা বাকেট ক্রিয়েট হয়ে গেছে। কুশল কবি বলে যদি অন্য কোনো বাকেট থাকতো এর আগে, তাহলে কিন্তু আমাকে কি করতো, আমাকে বাকেটটা ক্রিয়েট করতে দিত না, আমাকে বলতো নামটা অন্য অন্য নাম দেওয়ার জন্য। এবার আপনি দেখুন আমি যে বাকেটটা এখানে ক্রিয়েট করেছি, এটা AP সাউথ মুম্বাই, এখানে আমার এই বাকেটটা ক্রিয়েট হয়েছে। এবার এই বাকেটটা ক্রিয়েট হওয়ার পর আমি যদি বাকেটের ভেতরে চলে যাই,
Here you can see object and I can upload my data over here. আমি এখানে যে কোনো ডেটা এখানে আপলোড করতে পারি। I can upload any amount of data over here. So if I want to upload any data, আমি গুগলে যদি যাই, আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখি একবার এই ইমেজটা, ভেরি গুড ইমেজ। আমি লিখলাম ওশান। এটা কি আসবে? এটা ওয়েব ইমেজ বলে আছে, জাস্ট আমি এটা সেভ ইমেজেস জেপিজি ফরম্যাট, এখানে ওশান ওয়েব বলে এখানে আমি কি করলাম, আমার এখানে কিছু একটা ইমেজ ডাউনলোড করলাম। অ্যান্ড লেট মি টেক ওয়ান মোর ইমেজ। কোনো একটা ইমেজ আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখি ইমেজটা হয় কিনা। আচ্ছা, এটা হচ্ছে হিলস। তো আমি জাস্ট এখানে স্যাম্পল কিছু ইমেজেস আমার এখানে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? এবার আমি এখানে আপলোড করবো, আই ওয়ান্ট টু আপলোড দিস ডেটা। তো আমি আপলোডে গেলাম, ঠিক আছে? আই উইল ক্লিক অন আপলোড। আর আপলোডে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড ফাইলস অ্যান্ড অ্যাড ফোল্ডার, যে আমি এখানে কোনো ফোল্ডার আপলোড করতে চাইছি না কোনো ফাইলস আপলোড করতে চাইছি। তাহলে আমি কিছু ফাইলস আপলোড করবো। আর ফাইলসের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি ওশেনস অ্যান্ড হিলস, এই কিছু ফাইলস আছে, আমি এই ফাইলসগুলো এখানে আপলোড করছি। এবার এখানে দেখুন, যখন আমি এই ফাইলগুলো এখানে আপলোড করছি, when I am uploading this file, আমি যখন বাকেট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু কিছু আমাকে জিজ্ঞেস করেনি। এইবার আমাকে এখানে জিজ্ঞেস করে যে আমি যে এই ডেটাটা এখানে আপলোড করছি, জাস্ট হোল্ড অন। ওকে, আমি যে ডেটাটা এখানে আপলোড করছি, আমি যদি নিচে আসি, ইউ ক্যান সি ওভার ইয়ার যে এখানে আমার কাছে কি আছে, এখানে আমার কাছে আছে প্রপার্টিজ। আর প্রপার্টিজের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড স্টোরেজ আছে। তাহলে এই স্টোরেজটা আমি পড়াইনি, S3 এক্সপ্রেস ওয়ান জোন। S3 এক্সপ্রেস ওয়ান জোন মানে এটা একটা জোনে থাকবে। S3 এক্সপ্রেস মানে এটা আমরা যে আগে এখানে স্টোরেজটা পড়লাম, এটা একটা নতুন স্টোরেজ এসছে। ওয়ান জোন ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস মানে ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস হবে, কিন্তু ওয়ান জোন ছিল। এবার আবার ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস নেই, এবারে বলছে যে ওয়ান জোন ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস, এরই কম্পিউটার একটা স্টোরেজ নিয়ে এসছে S3 এক্সপ্রেস, মানে এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস কিন্তু ওয়ান জোন আছে, ঠিক আছে? আরো যদি আপনি এখানে আসেন, আমি আপনাকে এখানে দেখাই। ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড স্টোরেজ, স্ট্যান্ডার্ড স্টোরেজ হচ্ছে, ঠিক আছে? জেনারেল পারপাস স্টোরেজ, স্ট্যান্ডার্ড স্টোরেজ হচ্ছে। ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা মোর দেন ওয়ান্স আ মান্থ, আমি বললাম না ওয়ান্স আ মান্থ, আমার ওর থেকে বেশি হবে, ঠিক আছে? ইন্টেলিজেন্ট টায়ারিং ডেটা, এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইন্টেলিজেন্ট টায়ারিং, আবার স্ট্যান্ডার্ড ইন্টেলিজেন্ট টায়ারিং এনেছে। এগুলো গ্লেসিয়ার মানে হচ্ছে ডিপ আর্কাইভ ডেটা, দিস আর ডিপ আর্কাইভ ডেটা। আর এখানে একটা স্টোরেজ এখানে এনেছে রিডিউস রিডান্ডেন্সি। বুঝতেই পারবেন নন ক্রিটিক্যাল ডেটা আমরা রাখতে পারি, ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা উইথ মিলি সেকেন্ড, এইসব দেওয়া আছে। কোন কোন কতগুলো অ্যাভেলেবিলিটি জোন এটাকে রেপ্লিকেট করবে সেটা এখানে মেনশন করা আছে, ইউ ক্যান সি। যেগুলো ওয়ান জোন সেগুলোই একটা আছে, বাকিগুলো দেখুন সবকটা মিনিমাম 3টে অ্যাভেলেবিলিটি জোনে রাখতে হবে। এইবার আপনাকে এখানে আমি একটা জিনিস দেখাই, এটা কি করে দেখাবো, এখানে আসছে না। এইবার আপনি যদি এখানে দেখেন মিনিমাম স্টোরেজ ডিউরেশন, দেখতে পাচ্ছেন মিনিমাম স্টোরেজ ডিউরেশন, কিছু কিছু স্টোরেজ আপনি এখানে পাবেন যেগুলো মিনিমাম বিলিং পিরিয়ড হচ্ছে 30 ডেজ আর মিনিমাম বিলিং পিরিয়ড হচ্ছে 90 ডেজ টু 180 ডেজ। এই 90 ডেজ 180 ডেজ এগুলো সব আর্কাইভাল স্টোরেজ হবে, ইউ ক্যান সি ওভার হিয়ার। দেখুন এখানে আর্কাইভাল স্টোরেজ মানে গ্লেসিয়ার স্টোরেজ হচ্ছে। আবার এখানে কিছু স্টোরেজ আছে যেগুলো মিনিমাম বিলিং পিরিয়ড হচ্ছে 30 ডেজ। আর মিনিমাম ফাইল সাইজ কত হবে সেটা এখানে কিন্তু লেখা আছে। তা আমি এখানে সিম্পলি গেলাম, এখন এই স্টোরেজটা নতুন স্টোরেজ দিয়েছে এখানে,
স্ট্যান্ডার্ড স্টোরেজ না, নতুন না, যেটা আমরা পড়েছিলাম স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস, এইটাই আমি পড়েছিলাম। আমি বলছিলাম এটাই ডিফল্ট স্টোরেজ হবে, তো এই ডিফল্ট স্টোরেজে এটা আমার আসছে। তাহলে এই যে আমি আগে এক্সপ্লেন করলাম এই কনসেপ্টগুলো এখানে ক্লিয়ার হয়ে গেল। দেখুন আজকে আমি আপনাকে এই কটা স্টোরেজ পড়াচ্ছি, ঠিক আছে? আপনি আগামী দিনে দেখবেন এখানে আরো স্টোরেজ চেঞ্জেস হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন AWS করেছিলাম আমাদের শুধু একটাই স্টোরেজ ছিল, S3 স্টোরেজ বলে, তারপরে এগুলো আস্তে আস্তে কি হচ্ছে, এগুলো মডিফাই করা হচ্ছে, রাইট? তা আমাদের এখানে কি হলো, আমাদের এখানে স্ট্যান্ডার্ড স্টোরেজ এলো, ঠিক আছে? এবার আমরা ডিফল্ট এখানে কি করছি, ডেটাটাকে আপলোড করে দিচ্ছি। আগে ডেটা আপলোড হোক, আর এখানে কিছু চেক করলাম না। এখন আপনি যদি দেখেন এই দুটো ডেটা এখানে সাকসিডেড দেখাচ্ছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর আপনি দেখতে পাবেন এখানে হিলস আর ওশান ওয়েভ এই জিনিসটা এখানে চলে এসছে। এইবারে আমি চাইছি এই হিলস আর ওশান ওয়েভ যে ডেটাটা আছে, এই হিলস আর ওশান ওয়েভস ডেটাটা আমি কাউকে অ্যাক্সেস করতে দেবো। কিভাবে দেবো? তা আমি সাপোজ যদি হিলস এর মধ্যে আসি, তো দেখুন এখানে ওর একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে, যেটা আমি বললাম একটা নেম স্পেস ক্রিয়েট হয়। আপনি এই ইউআরএলটাকে কপি করুন, আর কপি করে যদি এখান থেকে এখন অ্যাক্সেস করতে চান, লেটস সি অ্যাক্সেস হবে কি হবে না, জেনারেলি হওয়া উচিত নয়, লেটস সি। এখানে দেখুন অ্যাক্সেস ডিনাইড। তো অ্যাক্সেস ডিনাই কেন হয়েছে? তাহলে আপনার যদি মনে থাকে যে যখন আমি এই বাকেটটা ক্রিয়েট করেছিলাম, ওয়েন আই হ্যাভ ক্রিয়েটেড দিস বাকেট, যখন আমি এই বাকেটটা ক্রিয়েট করেছিলাম, তখন এই বাকেটটা কিন্তু ছিল যে ব্লক অল পাবলিক অ্যাক্সেস, এর বাকেট পলিসি ছিল। ভালো করে বুঝুন, বাকেট পলিসি। তাহলে আমি যদি এই বাকেটের এখানে চলে আসি, দেখি এখানে বাকেটের জেনারেল পারপাস বাকেট, জাস্ট আ মিনিট। আমি যদি বাকেটের প্রপার্টিজ এর মধ্যে এখানে চলে আসি, দেখি এখানে বাকেটের কি কি দেওয়া আছে। ওকে, ইটস নট ওভার হিয়ার। এই বাকেটের আমি এখানে এই যে আমার বাকেট আছে, আরে ইয়ার এর ভেতরে যাব, এই বাকেটের পারমিশনে যদি আসি, হ্যাঁ এই যে ব্লক পাবলিক অ্যাক্সেস এখানে দেওয়া আছে। আমি বললাম না না, এটাকে এডিট করছি, আর ব্লক অল পাবলিক অ্যাক্সেসটা তুলে দিলাম। আমি বললাম যে কোনো কিছু ব্লক হবে না। তার মানে আমি বললাম পাবলিক অ্যাক্সেস দিচ্ছি, তাই তো? এখানে কনফার্ম লিখতে হবে, এখানে কনফার্ম লিখতে হবে। আর কনফার্ম লেখার পরে আপনি যদি এখানে আসেন, এবার যদি আমি এখানে দেখুন, এখন এখন যদি কনফার্ম করি, এখন দেখুন ব্লক অল পাবলিক অ্যাক্সেস অফ হয়ে গেছে। এবার যদি আমি এটাকে এখন রিফ্রেশ করি, এখনো কি আমি পাচ্ছি এখানে কিছু? এখনো কি আমি এখানে কোনো ডেটা পাচ্ছি না? তাহলে আপনি বলুন তাহলে এবার কেন হলো না? কেন? দেখুন আমি যখন পলিসি, আমি যেটা ডেটাটা দেখতেছি, দিস ইজ মাই ডেটা। আমি বাকেট পলিসিতে কিছু চেঞ্জেস করলাম, কিন্তু আমি আগেই বলেছিলাম যে যখন আমি ডেটা লেভেলে পারমিশন করবো, অবজেক্ট লেভেলে, দিস ইজ মাই অবজেক্ট, তো অবজেক্ট লেভেলে যখন আমি পারমিশন করবো তখন এসিএল পলিসি দিয়ে পড়ে হয়, বলেছিলাম না আপনাদেরকে? আর বাই ডিফল্ট আমি যদি দেখি এখানে, বাই ডিফল্ট আমি যদি পারমিশন এখানে আসি, ইফ ইউ কাম টু দিস এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এসিএল আমার এখানে বাই ডিফল্ট এখানে কি ছিল না, আমাদের এখানে এসিএল আমরা ডিনাই, মানে এসিএল আমরা নিইনি, এসিএল পলিসিটা আমরা ডিসেবল করে রেখেছি। তো এবার যদি আমাকে এসিএল কে এখানে নিতে হয়, এটা বাকেট ওনার, this bucket has a bucket owner enforce, উম, আহ, তো এইখানে যদি আমাকে এই পলিসিটা যদি যদি দিতে হয়, আমি যদি বাইরে যাই, তাই দেখুন এসিএল কন্ট্রোল লিস্ট এসিএল এর, তো এসিএল এখানে কি বলছে যে এসিএল এর পলিসি কি করে হবে, এখানে তো বাকেট পলিসি দিয়ে পরেই আমরা এটাকে বানিয়েছিলাম। আমি বললাম না, তো আমি এখানে দেখুন অবজেক্ট ওনারশিপে আসছি, লেটস সি দিস, যে অবজেক্ট ওনারশিপ এখানে আমার কাছে এখানে একটা অপশন আছে, আমি এডিটে গেলাম এবং এখানে বললাম আমি এসিএল কে এনেবল করব, আই ওয়ান্ট টু এনেবল এসিএল, আর আই অ্যাকনলেজ করে আমি সেভ চেঞ্জেস করলাম। আর এবার যদি আমি এখানে দেখি তলায় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যেটা আমি এখানে বোঝালাম যে আমাকে এসিএল এর থ্রু দিয়ে পলিসি দিতে হবে,
তো এসিএল এর ভেতরে দেখুন এভরিওয়ান, এখানে পাবলিক অ্যাক্সেস কিছু লেখা নেই। এভরিওয়ান মানে পাবলিক কি এটা পাবলিক অ্যাক্সেস পাবে, whether the public will get the public access or not। তো এখানে আমি এডিট করব, আর এডিট করে এখানে আমি করে দিচ্ছি অবজেক্ট, আর এটাকে আমি এখানে বলে দিলাম যে হাই পাবলিক অ্যাক্সেস দেবো। whenever you will give a public access you need to acknowledge it, যে হ্যাঁ আমি চাইছি যে সবাই দেখতে পাক, আর তারপর এটাকে আপনি সেভ করবেন। এবার যখন আপনি এখানে পারমিশন দিচ্ছেন, দেখুন এভরিওয়ানকে আপনি এখানে কিছু পারমিশন দিয়েছেন, ইউ হ্যাভ গিভেন সাম পারমিশন, কিন্তু এখানে এক্সক্লামেশন মার্ক আসছে। ফার্স্ট ইফ ইউ ট্রাই টু অ্যাক্সেস দিস, দেখুন এখনো কিন্তু এটা আমাদের অ্যাক্সেস হচ্ছে না, এই ইউআরএলটা কিন্তু এখনো অ্যাক্সেস হচ্ছে না। কেন? সি দ্য লেভেল অফ পারমিশন। একটা পারমিশন আমি দিচ্ছি, কিন্তু সেই পারমিশনটাকে আবার আমাকে এনফোর্স করার জন্য আর একটা অপশন এখানে দিয়েছে। এটা প্রথম কনফিউশন লাগবে, কিন্তু পরে আর কনফিউশন লাগবে না, এই আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আমি যদি আমার বাকেটে চলে আসি, আর এই বাকেটের ভেতরে যদি আমি এই হিলস সাপোজ এটাকে আসছি, তো আমি এখানে কি বললাম, এই হিলসটা হচ্ছে আমার একটা অবজেক্ট, দিস ইজ অ্যান অবজেক্ট। এই অবজেক্ট আমি অবজেক্টের পারমিশন আমি বলেছি এসিএল এর থ্রু দিয়ে হবে, এসিএল এর থ্রুতে আমি পাবলিক করেও দিয়েছি, তাহলেও কেন এটা পাবলিক হচ্ছে না? তখন আমাকে এখানে এটাকে সিলেক্ট করতে হবে। সব অবজেক্ট কিন্তু একসাথে কিন্তু পাবলিক হবে না, এটাকে সিলেক্ট করে আমাকে বলতে হবে অ্যাকশনে গিয়ে মেক পাবলিক ইউজিং এসিএল, মানে আমার যে এসিএল এর পলিসিটা আছে সেই এসিএল পলিসি দিয়ে পরে এটাকে পাবলিক করে দাও। তা আমার শুধু হিলসটা কিন্তু এখানে কি হলো, পাবলিক হচ্ছে। আমি বললাম মেক পাবলিক, আমি বললাম হ্যাঁ পাবলিক করে দাও। এবার যদি আমি আমার এটাকে ক্লোজ করে দিই, এবার যদি আমি আমার হিলসের ভেতরে আসি, এটাই ছিল আমার হিলসের ইউআরএল, যে ইউআরএলটা এখানে আমি কপি করেছিলাম। তা আমি শুধু হিলসটাকে এখানে কি করেছি, পাবলিক করেছি। ঠিক আছে, কত সুন্দর জিনিস। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, ক্যান ইউ সি দিস ইমেজ, হিলসের ইমেজটা এখানে খুলে গেল। তার মানে এসিএল এ আমি যখন এটাকে অ্যালাউ করলাম, এরকম ব্যাপার নয় যে আমি যখন এটাকে এসিএল এ অ্যালাউ করলাম, আমার অবজেক্টগুলোকে আমি রিড পারমিশন দেবো, তো আমার এখানে যত অবজেক্ট ছিল সব অ্যালাউ হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট। আমাকে অবজেক্ট লেভেলে আসতে হবে, আর অবজেক্ট লেভেলে আমি যদি এই ওশানে যাই, এই ওশানে গিয়ে দেখি এই ওশানটা অ্যালাউ হয়েছে কি হয়নি। লেটার সি, এই ওশানের ইমেজটা দিলাম, সি ওশান ইজ নট অ্যালাউ। তাহলে আমাকে এসিএল তো ওখানে করবোই, প্লাস আমাকে কি করতে হবে, আরে এটা আমরা এখান থেকে ব্যাকে যাব, এই ওশান লেভেলে গিয়ে যদি এটাকে আমাকে পাবলিক করতে হয়, তাহলে যে এসিএল পলিসিটা দিয়ে দিয়েছি আমি পাবলিক করার জন্য, তো এখানে কি বলছি, মেক পাবলিক ইউজিং দ্য এসিএল পলিসি, যেটা আমরা এসিএল পলিসিটা ওখানে আমরা ক্রিয়েট করে রেখেছি। সো নাও ইফ আই মেক দিস পাবলিক, তো এবার আমি যদি এখানে ওশানটা যদি এখানে ক্লিক করি, সেই ওশানের ইমেজটা এখানে আমাদের কাছে চলে এলো। তাহলে কিছুটা ক্লিয়ার হয়েছে এবারে, ঠিক আছে। নেক্সট আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই যে ইউআরএল অ্যাড্রেসটা আছে, এই ইউআরএল অ্যাড্রেসটা যদি আমরা এখানে পেস্ট করি, if we try to observe this URL address to see আমার এখানে যে যথেষ্ট বড় হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। if we try to see this URL address, ঠিক আছে, এই URL অ্যাড্রেসের মধ্যে এইটা আমাকে কি বলছে, যে I am using S3 সার্ভিস, I am using S3 সার্ভিস এপি সাউথ 1 এ aws.com এ আমি এটাকে ইউজ করছি। তার মানে যারা যারা এপি সাউথ 1 মানে মুম্বাই রিজনে যারা যারা নিজেদের ডেটাটাকে রাখবে, whoever is going to keep their data in their মুম্বাই রিজন, এতটা ওদের কমনই হবে, এতটা ওদের কমনই হবে, এই জায়গায় ইউআরএল অ্যাড্রেসটা কমনই হবে। এবার এটা আমাকে দিচ্ছে কি স্ল্যাশ আমার ফাইল নেম, এইভাবেই হয়। তো স্ল্যাশ যখন ফাইল নেম বলছি, আমার এই ফাইলের নেম আমি চেঞ্জ করিনি, ওশান ওয়েব ডট জেপিজি এই নামে এটা ডাউনলোড হয়েছিল। এবার আমার যদি কোনো অফিসিয়াল ফাইল থাকে, আমি ওর ফাইলটার নাম দিলাম ডকুমেন্ট doc1, তাহলে এখানে কি দেখাবে, স্ল্যাশ doc1 দেখাবে। এবার আমি যে একা doc1 লিখছি তা তো নয়, আমি একা যে doc1 লিখছি তাহলে আপনিও S3 তে doc1 বলে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। তাহলে হোয়াট উইল মেক দিস ইউআরএল ইউনিক,
এই ইউআরএলটাকে ইউনিক কে কে করবে? এই ইউআরএলটাকে যদি কেউ ইউনিক করছে, দ্যাট ইজ দিস নেম, যেটা আমি আমার বাকেট নেম দিয়েছিলাম। এই জন্যই বলেছিলাম বাকেট নেম কিন্তু ইউনিক হতে পারে, কারণ বাকিটা কিন্তু আমাদের সেম থাকতে পারে। আমি বললাম যে কুশল কবি বলে এখানে আমি একটা বাকেট ক্রিয়েট করছি। যদি আমার এই বাকেটটা ক্রিয়েট হয়ে যায়, তো আমি বললাম যে আমার হতে পারে যে আগে কোনো বাকেট হয়তো দেখেছি, কারণ এটা খুব কমন একটা ব্যাপার, আমি দেখাতেই পারি ক্লাসে। আমি দেখলাম যে না, আগে যদি কিছু ক্রিয়েট করেও থাকি, সামহাও আমি ওটাকে আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু আর কিন্তু কেউ কুশল কবি বলে এখানে বাকেট কিন্তু আর ক্রিয়েট করতে পারবে না, বিকজ আই এম ইউজিং দিস বাকেট রাইট নাও। তো এই বাকেট নেমটা যখন এখানে অ্যাপেন্ড হচ্ছে উইথ দ্য ইউআরএল অ্যাড্রেস, দিস ইজ মেকিং দিস ইউআরএল ইউনিক। সেই জন্য বাকেট নেমটা সবসময় ইউনিক হওয়া উচিত। ক্লিয়ার? Now if you have any question you can ask me. ভিডিওটা দেখুন আর নিজে একবার প্র্যাকটিস করুন। এর পরের দিন আমি দেখাবো যে আরো পারমিশন লেভেলটা আমরা গ্র্যানুলার লেভেলে কি করে দিতে